কাস্টমার তো বলেই দিল, দিদি ভাই দোকান থেকে তুমি ওয়াইন বোতল কিনে এনে এখানে ডেকোরেশন করে দাও। আমি কিন্তু একটাও কোথাও শুনলাম না, আমি আমার মতন করে সুন্দর করে কেকটা সাজিয়ে দিলাম। এটা ছিল একটা ব্রাইড টু বি কেকের অর্ডার। সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে যদি দেখো, পারফেক্ট ভাবে এরকম একটা কেক বাড়িতে বানাতে পারবে। এটা ছিল চকলেট কেকের অর্ডার। এর সাথে আমার আরো একটা কেকের অর্ডার ছিল 1 পাউন্ডের। আমি দুটো কেক একসাথে বানিয়ে নেব, সেজন্য ময়দা আর এখানে দেখো কোকো পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দা আর কোকো পাউডার অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে 4টে ডিম নিয়েছি, অবশ্যই রুম টেম্পারেচারের ডিম নিতে হবে। দেখো 1 চিমটে লবণ দিয়ে দিলাম। এরপর ভালো করে আমি বিট করে নেব। বিটারের কাটা হাই স্পিডে রেখে স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দিতে থাকবো। এভাবে কিন্তু 6 থেকে 7 মিনিট বিট করলেই খুব সুন্দর একটা ফোমি ভাব এসে যাবে, ডিম আর চিনিটা মিশে যাবে। আর সেই পর্যায়ে কিন্তু বিট করা থামিয়ে দিতে হবে। দেখো আমি সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। যারা নতুন কেক বানাচ্ছ, স্পঞ্জ রেডি করতে পারছো না কিছুতেই, আমার এই ভিডিওটা দেখো আর আমার কথাগুলো শুনে নিও, দেখবে পারফেক্ট ভাবে তোমরা কিন্তু একটা স্পঞ্জ বাড়িতেই বানাতে পারবে কোনো রকমের ট্রেনিং ছাড়া। আর অনেকেরই প্রশ্ন থাকে আমার কাছে যে দিদি ভাই তুমি বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করো না কেন? সত্যি আমি বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করি না, কারণ আমি যখন আজ থেকে 5 বছর আগে শিখে এসেছিলাম তখন কিন্তু ম্যাডাম আমাদেরকে কোনো রকমের বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করাননি। আর দেখো এখানে কিন্তু কোনোভাবে বেকিং পাউডার বেকিং সোডা প্রয়োজনই নেই, এমনিতেই ডিম আর চিনি মিশে গিয়ে একটা ফোমি ভাব এসে যাবে। আর আমার দেখানো প্রসেস অনুযায়ী যদি বানাও, কোনো রকমের উইথ এগ কেকে বেকিং পাউডার বেকিং সোডা লাগবে না। এখানে দেখো কথা বলতে বলতে আমি তেল আর এসেন্সটা দিয়ে দিয়েছি। এরপর মাত্র 6 সেকেন্ডের জন্য বিট করেছি, তারপরেই কিন্তু আমি বিটারের কাটা খুলে নিয়েছি। আর এখানে ময়দা আর কোকো পাউডারটা যে আগে থেকে মিশিয়ে রেখেছিলাম স্ট্রেনারের সাহায্যে চেলে চেলে দেব। আমি দুটো ধাপে এখানে ইউজ করেছি, তোমরা কিন্তু 3 থেকে 4 ধাপেই এখানে দিও, কারণ এখানে কোকো পাউডার আছে, ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই প্রিহিট করতে বসিয়ে দিও তোমরা যদি ওটিজির মধ্যে কেক বানাও কিংবা যারা গ্যাস ওভেনের মধ্যে কেক বানাও। প্রিহিট করা ওভেন ছাড়া কিন্তু কখনোই একটা পারফেক্ট কেক স্পঞ্জ তৈরি হবেই না, আমি যেটা প্রত্যেকটা ভিডিও বলে থাকি। আর অবশ্যই কিন্তু এখানে দেখো একটা স্প্যাচুলা দিয়ে খুব সাবধানে দেখে নিতে হবে যে ময়দাটা ঠিকভাবে মিশেছে কিনা। এখানে দুটো টিন আমি রেডি করে নিয়েছিলাম, একটা স্কয়ার 7 ইঞ্চির মোল্ড আর একটা 6 ইঞ্চির রাউন্ড মোল্ড। আমার কাছে দুটো চকলেট কেকের অর্ডার ছিল, সেই অনুযায়ী দেখো একটা স্কয়ার কেকেরই উপর ছিল। আমি আজকে তোমাদের সাথে স্কয়ার কেকের কেক যে ডিজাইনটা সেটাই শেয়ার করছি। খুব সুন্দরভাবে দেখো আমার এখানে কেকটা রেডি হয়ে গেছে। কেকের স্পঞ্জটা খুবই নরম হয়েছে। তোমাদেরকে আমি বাটার পেপার তুলে লেয়ার কাট করেও দেখিয়ে দিচ্ছি। অসাধারণ একটা কেক রেডি হয়েছে। আর দুটো ডিম দিয়ে একটা 7 ইঞ্চির মোল্ডে এত সুন্দর একটা কেক রেডি হয়েছে। এরপর 3টে লেয়ারে ভাগ করে নেব। তোমাদের অনেকেরই লেয়ার কাট করতে গিয়ে অসুবিধে হয়, ছোট বড় উঁচু নিচু হয়ে যায়। দেখো ধীরে ধীরে এক হাত দিয়ে তোমরা স্পঞ্জের উপর রাখবে, আরেক হাত দিয়ে কেটে নেবে। এখানে আমি একটা স্কয়ার বেস নিয়ে নিয়েছি, স্কয়ার বেসের উপর আমি একটু ক্রিম লাগিয়ে নিলাম। প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি, তারপরে সুগার সিরাপ দিয়ে ভালো করে সোক করে নেব। সুগার সিরাপটা অবশ্যই কিন্তু ঠান্ডা হতে হবে, সেদিকে লক্ষ্য রাখতেই হবে, কখনো গরম সুগার সিরাপ ইউজ করা যাবে না। এরপর দেখো আমি চকলেট গানাশ দিয়ে চারিদিকে স্প্রেড করে নিয়েছি একটা প্যালেট নাইফ দিয়ে। এরপর পরিমাণ মতন আমি ক্রিম দিয়ে দিয়েছি। ক্রিমটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ এখানে অনেকটা বড় ফন্ডেন্টের একটা টপার বসবে আর হাইটটাও একটু প্রয়োজন। কিন্তু এটা 1 পাউন্ডের কেকের উপর অর্ডারটা ছিল, তাই আমি একটু ক্রিম বেশি করে দিয়ে হাইটটা করবার জন্য ম্যানেজ করে নিচ্ছি। এরপর যেভাবে আমি চকলেট কেকগুলো বানিয়ে থাকি, চকলেট গানাশ তারপরে চকো চিপস দিয়ে দ্বিতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি। একই রকম ভাবে দেখো সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। এই অংশটা আমি রাখি বিশেষ করে যারা নতুন কেক বানাচ্ছ, কিভাবে লেয়ার করবে বুঝে উঠতে পারছো না, ভিডিওর এই অংশগুলো দেখলে তোমরাও কিন্তু বাড়িতে পারফেক্ট ভাবে একটা বেকারি স্টাইল কেক বানাবে, কিন্তু বেকারির থেকে খেতে অসাধারণ হবে। সেটা একমাত্র বুঝতে পারবে যাকে তুমি সেল করবে আর তোমার বাড়ির মানুষজন যাকে তুমি খাওয়াবে। দেখো এখানে আমি একেবারে কিন্তু ক্রাম কোটিং করে নিয়ে চলে যাচ্ছি যাতে আমার কষ্টটা খুবই কম হয়। বেকারিতে তো অনেকদিন ধরেই কেক বানানো থাকে, বিভিন্ন রকমের প্রিজারভার ইউজ করা হয়, কিন্তু আমরা বাড়িতে যে কেকগুলো বানাই কোনো রকমের প্রিজারভার দেই না, উপরন্তু স্বাদে গুণে
এমনকি দেখতেও অসাধারণ হয়। দেখো খুব ধীরে ধীরে এখানে কিন্তু কাজগুলো করছি। আর তোমাদের যাদের স্কোয়ার কেকে ফিনিশিং আনতে অসুবিধে হয়, তোমরা এই ভিডিওটা ফুল ওয়াচ করো, তাহলে কিন্তু পারফেক্ট ভাবে এরকম একটা স্কোয়ার কেকের ডেকোরেশন কিংবা ফিনিশিং আনতে পারবে। এখানে আমি তৃতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি, একই রকম ভাবে সুগার সিরাপ দিয়ে শুক করে নেব। আর তৃতীয় স্পঞ্জের উপরেও কিন্তু আমি চকলেট গানাশ দিয়ে দেব। এই চকলেট গানাশটা স্পঞ্জের মধ্যে দেওয়ার একটাই কারণ, টেস্ট অসাধারণ হবে, টেস্টটা এতটাই বেড়ে যাবে যেটা বলবার নয়। দেখো আমি আবারও এখানে কিন্তু অল্প পরিমাণে ক্রিম দিয়েছি কেবলমাত্র ক্রাম কোটিং করবার জন্য। আর ক্রাম কোটিং করে অবশ্যই কিন্তু ফ্রিজের মধ্যে 30 মিনিট রেখে দেওয়ার চেষ্টা করবে। হাতে যদি সময় কম থাকে অন্তত 20 মিনিট রেখো, নাহলে কিন্তু পারফেক্ট ভাবে একটা কেকের ফিনিশিং আনা কঠিন হয়ে যাবে, বারবার ক্রামগুলো উঠে আসবে আর কেকটাকে ফিনিশিং করতে দেবে না। আর বোর্ডটা কিন্তু অবশ্যই ক্লিন করে নিতে হবে, ক্লিন করেই ফ্রিজের মধ্যে ক্রাম কোটিং অবস্থা সেট করতে হবে। আমি সম্পূর্ণটাই ভিডিও দেখানোর চেষ্টা করছি। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। কেকটা দেখো আমি এখানে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, কারণ এর সাথে আরো একটা কেক বানাতে হচ্ছিল, সেটাও রেডি করতে করতে এটা অটোমেটিকলি 30 মিনিট আমার হয়ে গিয়েছিল সেটিং। খুব সুন্দরভাবে অল্প ক্রিমে আমি কিন্তু এটা ফিনিশিং করে নেব। আর খুব যেহেতু আমি লেয়ারে হাইটের জন্য বেশি ক্রিম ইউজ করেছি, তাই কিন্তু ফিনিশিং এর সময় অল্প ক্রিমেই আমি ফিনিশিংটা করব, কারণ আমাকে ক্রিমের ব্যালেন্সটাও ম্যানেজ করতে হবে, তাছাড়াও ওয়েটটাও আমাকে কিন্তু ম্যানেজ করতে হবে। যতই 1 পাউন্ডের কেক বানাই না কেন, এই ধরনের কেকগুলো বানাতে গিয়ে 1.5 থেকে 2 পাউন্ডের কাছাকাছি হয়ে যায়। 2 পাউন্ড হয়তো হয় না, কিন্তু 1.5 পাউন্ডের কাছাকাছি হয়েই যায়। আর এই ধরনের টপার গুলো আমি এমনিতেই, তোমরা সবসময় দাম জিজ্ঞেস করো আমাকে, আমি কত দাম নিয়েই, এমনিতে আমি 1 পাউন্ড চকলেট কেকের দাম 470 টাকা নিয়ে থাকি। তোমরা এবার তোমাদের পজিশন অনুযায়ী নিয়ে নিও। আর এই টপার গুলোর জন্য এক্সট্রা 100 থেকে 150 টাকা, এমনকি 200 টাকাও নিতে পারো, কোনো অসুবিধে নেই। কারণ এই টপার গুলো বানাতে গিয়ে অনেকটা সময় লাগে, আর এসি রুমে বসেও করতে হয়, বিভিন্ন পারিপার্শ্বিক খরচ নিয়ে 150 থেকে 200 টাকা নিতেই পারো, কোনো অসুবিধে নেই। যার যেমন পজিশন সেই অবস্থায় তোমরা টাকাটা নিতেই পারো। এরপর দেখো এখানে আমি শুধুমাত্র ড্রপ ড্রপ করে নিচ্ছি। এটা একেবারে কাস্টমাইজ একটা কেক ছিল, আমি ওই অবস্থাতেই কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কেকটা। সেই যেদিন কেকটা রেডি করেছিলাম সেই রাত্রে কিন্তু এই চকলেট টপার গুলো রেডি করে নিয়েছিলাম, আর ফন্ডেন্টের টপার গুলো রেডি করে নিয়েছিলাম। কারণ ফন্ডেন্টের টপার এই চকলেট গুলো অবশ্যই কিন্তু সেট করতে হবে, তারপরেই কিন্তু কেকের মধ্যে ইউজ করতে হবে। একটা মজার বিষয় কি জানো তো, এখানে ওয়াইন বোতল ছিল 3টে, যেভাবে কেক টপার হিসেবে ব্যবহার করি আমরা, সেই রকম ছিল। আমার কাছে সেটা অ্যাভেলেবল ছিল না। উনি বলেছিলেন অরিজিনাল ছোট ছোট ওয়াইন বোতল দোকান থেকে কিনে এনে বসাতে। আমি বলেছিলাম আপনি কিনে দিয়ে যান, আমি বসিয়ে দেব, আমি দোকানে যেতে পারবো না। বলতে উনি আমার কাছে যে অপশনটা ছিল চকলেট টপার, তো উনি ওটাই বসিয়ে দিতে বলেছিলেন। তো সেই অনুযায়ী দেখো আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমার কাছে এই ধরনের ওয়াইন বোতলের চকলেট টপার ছিল, তো সেটাই আমি ইউজ করে এখানে যে গোল্ডেন কালারের ফয়েল ছিপি হয় সেটাই করে নিচ্ছি। আর উপরের নিচের যে এখানে লেবেলটা, এটা আমি প্রিন্ট আউট করে বের করেছি, সেটা আমি দেখো একটা গামের সাহায্যে আটকে নিয়েছি। কোনো অসুবিধে নেই, এখানে তো আমি ক্লিন র্যাপার দিয়ে র্যাপ করেই নিয়েছি, তাই কোনো অসুবিধে হবে না। একই রকম ভাবে আমি 3টে রেডি করে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম। তারপরের দিন দেখো কেকটা ডেলিভারি করবার আগেই কিন্তু আমি এই কাজগুলো সাজিয়েছি, এই ডেকোরেশনটা করেছি খুব সুন্দর করে। দেখো এখানে আমি পর্দার মতন দেওয়া ছিল, চাঁদমালার মতন, তো সেটাই এখানে ঝুলিয়ে নিচ্ছি। এগুলো সমস্ত কিন্তু আগের দিন রাত্রে আমি এসি রুমের মধ্যে দাঁড়িয়ে থেকেই কাজগুলো করেছি। কারণ এগুলো যদি আগের দিন রাত্রে না তৈরি করে রাখা যায়, সাথে সাথে সেট হবে না আর কেকের উপর বসানো যাবে না। তাই ফন্ডেন্টের টপারগুলো সব সময় কিন্তু আগের দিন রাত্রেই রেডি করে রেখে দেবে, তারপরেই কিন্তু ডেলিভারির সময় বসিয়ে দেবে। কখনোই আবার এখানে ডেকোরেশনটা করে ফ্রিজের মধ্যে রাখতে যেও না, তাহলে জলীয় বাষ্প এমন ভাবে আটকে যাবে যে বাইরে বের করার সাথে সাথেই ফন্ডেন্টটা গলতে থাকবে, বিশেষ করে এই গরমকালে। সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে নিচ্ছি, যেগুলো আমি হাতে কলমে ইউজ করে শিখেছি।
দেখো সাইডের অংশ থেকেও আমি 4 কোণে 4টা ফ্লাওয়ার বসিয়ে দেব। কেকটা ওনাদের খুবই পছন্দ হয়েছিল, কারণ যে ছবিটা ওনারা আমাকে দিয়েছিলেন তার থেকেও আমি সুন্দর করেছিলাম। আর এখানে যে ব্রাইড টু বির আমি টপারটা বানিয়েছি, নেক্সট দিন আগামীকাল আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেব কিভাবে আমি বানিয়েছি ফন্ডেন্ট টপারটা। তোমরা যারা যারা এরকম ফন্ডেন্ট টপার বানাতে চাও অবশ্যই দেখে করতে পারবে। আর আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্যই আমি কিন্তু একসাথে দুটো রাখলাম না। এরপর দেখো সমস্ত ডেকোরেশন গুলো খুব সুন্দরভাবে করে দিয়েছি। আবারও বলছি, যদি ভালো লাগে আমার এই কেকের ডিজাইনটা, প্লিজ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিওর জন্য। এরপর দেখো ওয়াইন বোতলগুলোর সামনের দিকে একটু যেন ওয়াইন পড়েই আছে এরকম ভাবেই করা ছিল ছবির মধ্যে, সেটাই আমি করে দিলাম। একেবারে ফাইনাল আমার কেকটা আমি এবার ডেলিভারি করে দিয়েছিলাম এভাবেই করেই, বক্সের মধ্যে ভরে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এই কেকগুলো বানানোর পর না সত্যি মনে আনন্দ লাগে। তোমরা সবাই ভালো থেকো, এরকম কেক বানিও। অনেক ধন্যবাদ তোমাদের।